গণহারে চাকরি হারাচ্ছেন ভারতীয়রা যুক্তরাষ্ট্রে। এটার বিভিন্ন কারণ আছে। এর ভিতরে ভারতের মানুষ যারা আছেন তারা ভুলে গেছিলেন যে তাদেরকে কেউ ওয়াচ করে। আপনি জানেন একটা কোম্পানিতে যখন ভারতীয়রা আধিপত্য বিস্তার করেন তারা অন্য কাউকে কখনোই আর চান না। বিশেষ করে আইটি সেক্টরে মারাত্মক বিপর্যয়, এখানে অন্য কেউ ঢুকতেই পারে না। মারাত্মক দুর্নীতি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের ইমিগ্রেশন নীতি আমি মনে করি অনেক ক্ষেত্রেই আমি 50-50 আপনি যদি বলেন 50-50 ভালো, 50-50 মন্দ, বিকজ অনেক ক্ষেত্রে ইমিগ্রান্টদেরকে টার্গেট করা হচ্ছে বিভিন্নভাবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কিছু জিনিস করা দরকার ছিল, মাস্ট বিন ডান অ্যান্ড দ্যাট ডুইং ইট প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। বিশেষ করে H-1B সেক্টরে সীমাহীন দুর্নীতি, রীতিমতো দুর্নীতি এবং ফ্রডের মানে মহা সমারোহে এই ফ্রডগুলা যুক্তরাষ্ট্রের মাটিতে ভারতীয়রা করেছেন H-1B ভিসা নিয়ে। এটা প্রতিদিন হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। এরা কোনো কোনো ক্ষেত্রে বিশ্বাস করেন ভাই, বললে মানে বলা দরকার আমাদের, এরা আমি দেখেছি যখন আমরা তাদের সাথে ডিল করি, বিশেষ করে আমাদের হসপিটালে ডক্টরদের বাহিরে যারা অন্যান্য সেক্টরে আসেন তারা কোনোভাবেই মেধাবী না। আমি এদেরকে মেধাবী মনে করতে পারি না। আমি সরি, আমি 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 দেখেছি এরা মেধাবী না, এরা কোনো মেধাই নাই। শুধুমাত্র আইটি সেক্টরে তারা yes they can beat me in terms of typing, maybe they're the faster, I mean honestly speaking, typers, I understand that. এর বাহিরে আর কিছু তারা সারাদিন এগুলো নিয়ে পড়ে থাকে আইটি সেক্টরে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যে মেধা মনন মানে বিকশিত করা, এগুলোর দ্বারে কাছে এরা নাই। টু বি অনেস্ট উইথ ইউ, এটা আমি ইউনিভার্সিটি লেভেলে তো আমরা এদের সাথে পড়ালেখা করেছি, রাইট, অনার্সে বিদেশে। বাট এবং আমি বিশ্বাস করেন আমরা দেখেছি এরা আমাদের চেয়ে মেধাবী না ভাই। শুধু আমাদের ছেলেরা শুধুমাত্র সময়টা মানে আমরা আমাদের বিভিন্ন কারণ আছে। এই যে দূষিত রাজনীতি, এটা আমাদের অন্যতম কারণ। আমাদের এই মানে মেধাগুলা বিকশিত না হওয়ার পথে না হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই মানে এই যে একটা সেন্টিমেন্ট তারা দেখে থাকেন যে বাংলাদেশের মানে যে সেন্টিমেন্টটা, এই সেন্টিমেন্টটাই সবচেয়ে বড়। এই দূষিত পয়জনাস পলিটিক্যাল সিস্টেম, এগুলো আমাদের টোটাল মানে জনসাধারণকে পিছিয়ে দিচ্ছে বিভিন্ন কারণে। আমি আপনাদেরকে বলি, আইটি সেক্টরে যদি সত্যিকার অর্থে বাংলাদেশিরা সুযোগ পায়, সততা মানবতা নিয়ে এমনভাবে কাজ করতে পারবে কল্পনাতীত। কিন্তু মানে ভারতীয়রা তারা দখল করে আসেন। আমি অবশ্যই এর মধ্যে যোগ্য ব্যক্তি আছেন। এই যে বিভিন্ন সেক্টরে, এই যে বিভিন্ন বড় বড় কোম্পানির যে আপনি দেখেন যে হ্যাঁ চিফ অফ মানে গুগল ফর এক্সাম্পল, চিফ অফ মানে ফেসবুক, এরপরে আপনি যদি ধরেন ইনস্টাগ্রাম দিচ্ছেন, বিশ্বাস করেন এরা অসাধারণ কোনো মেধার অধিকারী না। যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো মেধার মানুষ আছে, কিন্তু সুযোগ পাচ্ছে না বিভিন্ন কারণে। এর ভিতরে হচ্ছে যে এই যে আইটি সেক্টরে সস্তা লেবার আনা যায় আমেরিকাতে, এগুলো একটা অন্যতম কারণ। কারণ তাদের নেটওয়ার্কটা ভালো, চিপ লেবারে কোম্পানি যদি আপনি জানেন তো একটা টু রান এ কোম্পানি দ্য বিগেস্ট মানে আমি যদি বলি যে ধরেন এই আপনার এই ওভারলোড যেটা মানে সেটা হচ্ছে যে মানে আপনার এমপ্লয়িদের অর্থাৎ মানে ওই যে কর্মচারী বা কর্মকর্তা তাদের মানে বেতন যেটা নাম্বার 1 অনেকটা, রাইট। তারপরে কাঁচামাল অন্যান্য ক্ষেত্রে এই জায়গাতে তারা সংকুচিত করার কারণে তাদের যে নেটওয়ার্কিং তারা সৃষ্টি করেছে, আপনি কল্পনা করতে পারেন এরা ফ্রডের মাধ্যমে এটা মানে এক্সপোজ হচ্ছে প্রতিদিন মার্কিন যুক্তরাষ্ট্রে। বা আপনার যে কিভাবে তারা ইন্টারভিউ দিয়ে তারা কোম্পানিতে চাকরি করে, এদের ইংরেজিও যদি আমি শুনি অনেক ক্ষেত্রে, আমি সরি টু সে দ্যাট আই এম মানে কি বলবো আমি আপনাদেরকে, আমাদের যথেষ্ট পরিমাণ ভালো মানুষ আছে, এর চেয়েও ভালো কথাবার্তা বলা, প্রেজেন্টেশনের দিক দিয়া মানবতা সব কিছু আছে। আপনি যদি তাদের এখানে একটা বড় মানে কেউ থাকে, আপনি বাংলাদেশি হলে পাকিস্তানি হলে আপনি অসাধারণ যদি কোনো ঘটনা না ঘটে ঢুকতে পারবেন না আপনি এখানে, এমনভাবে তারা ব্লক করে রাখে। তারা এটা একটা মারাত্মক ধরনের মনোপলি হচ্ছে তাদের কারণে, এবং গণহারে ছাঁটাই হচ্ছে। আজকে দেখলাম আমি প্রতিটা ক্ষেত্রেই মানে এটা দরকার ছিল, কারণ তারা এটা সিন্ডিকেট করে তারা H-1B ভিসা এসে এখানে আপনার 7-11-এ কাজ করেন, অথচ তারা H-1B ভিসাতে, এটা হাই স্কিল মাইগ্রেন্ট প্রোগ্রাম, রাইট। এখানে আপনি চাইলেও মানে এটা আপনার একটা এটা মারাত্মক ধরনের প্রেসিডেন্ট ট্রাম্প ইমিগ্রেশনের অনেকগুলা বিষয় আছে, ডেফিনেটলি উই ডিসএগ্রি। আমি মনে করি টার্গেট করা হচ্ছে মুসলিম দেশগুলোকে অনেক ক্ষেত্রে, কিন্তু কয়েকটা ক্ষেত্রে এটা আমি মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ধন্যবাদ দিই, এই কাজগুলো তারা করেছেন বলে। আচ্ছা, এখন আসি মূল জায়গাতে। আজকে এগুলো এই যে এই কথাটা দিয়ে শুরু করলাম। সেকেন্ড থিং হলো, গতকালকে ইরান যুদ্ধ নিয়ে আমরা বলেছিলাম, আপনারা ডিসএগ্রি করেছেন। আপনারা দেখেছেন যে কিভাবে প্রেসিডেন্ট ট্রাম্প উনার প্রিপারেশন নিচ্ছিলেন। মনে রাখবেন, এখানে একটা জিনিস বলে নাকি আমি এর চেয়ে বেশি আমি বলবো না, বুঝে নেবেন আপনি। প্রেসিডেন্ট ট্রাম্প যেন আপনার ইরানের সাথে কোনো যুদ্ধ মানে বন্ধের চুক্তিতে না যান, যা যা ডিস্টার্ব করা দরকার সেগুলাই করা হচ্ছে কেবাকারা, আপনি বুঝে নেবেন। সম্পূর্ণ ডিস্টার্ব করার চেষ্টা করা হচ্ছে। কিছু প্রেসিডেন্ট ট্রাম্প বা এখানে তারা চাচ্ছেন
মানে এই যুদ্ধটা শেষ হোক, যে কারণে পাকিস্তান দে লিডিং দিস এফোর্ট মানে এজ এ মানে ইন টার্মস অফ মিডিয়েশন, এবং আপনার এখানে কাতার তারা নিজেদেরকে যুক্ত করেছেন। সো মোটামুটি প্রেসিডেন্ট ট্রাম্প নেগোশিয়েটেড। অন দ্য আদার হ্যান্ড আপনার দাঁড়িয়ে 2 দিন ধরে আমরা দেখেছি যে মারাত্মক ধরনের স্ট্রাইক করার জন্য ইরানের উপরে তার প্রচেষ্টা চলছে একটা গ্রুপ থেকে, কিন্তু টপ লেভেলে বিশেষ করে মানে আপনারা জানেন তো যে এখানে সবচেয়ে বলে রাখি, দেখুন ঘুরে ফিরে আমেরিকানরাই কিন্তু এই যুদ্ধ বন্ধের জন্য সবচেয়ে বড় ভূমিকা বা কার্যকরী মানে ভূমিকা বর্তমানে রাখছে। কিভাবে যুদ্ধ বন্ধের যে ওয়ার রেজলিউশন যে ল আনছিলেন তারা সেনেটে, সেটা উজ্জ্ব করেছেন, কংগ্রেসে উজ্জ্ব করেছেন। ওয়াই? বিকজ আমেরিকান মানে মোটামুটি রিপাবলিকানরাও যুদ্ধ বন্ধের মানে পক্ষে মানে ওয়ার পাওয়ারের যে রেজলিউশন সেটাতে ভোট দিচ্ছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যাচ্ছে বা ট্রাম্প মানে অর্থাৎ গভর্নমেন্টের বিরুদ্ধে যাচ্ছে, যে কারণে তারা এই লটা উজ্জ্ব করেছেন মানে হাউস স্পিকার মাইক জনসন। তারা মনে করেন যে এই যদি লটা পাস করতে পারবেন না, তারা মানে বাতিল করার জন্য যে এফোর্ট নিয়েছিল তারা করতে পারবেন না, এটা পাস হয়ে যাবে। সুতরাং তার এই লটাই মানে আইনটাই তারা মানে এখান থেকে উজ্জ্ব করে ফেলেছেন যেন আর এটা মানে হাউস ফ্লোরে না যায় ভোটাভুটির জন্য। সো think about it. This is going on. This is happening in the United States, ladies and gentlemen. So এটা এবং এই এখন পর্যন্ত এখন বলা রাখি যে এই যুদ্ধে আমি look, I'm not a great fan of Iranian regime, definitely, but তারা টিকে গেছে তাদের মানে যে কোনভাবে, এবং এই টিকে যাওয়াতে আমাদের পার্শ্ববর্তী একটা দেশের মারাত্মক ক্ষতি। তারা এটা মেনে নিতে পারে নাই, বিকজ তাদের মনে উচ্চাবিলাস ছিল এক সময় তারা একটা পাওয়ার পাবেন, এভাবে চোখ বুঝে আপনি একটা পাওয়ার পাবেন এখান থেকে। একটা ইকুয়েশন আছে, এটা আমি ডিসকাস করতে চাচ্ছি না এখন। এই আপনার ইকুয়েশন আছে, তারা পাস করবেন, তারা বাংলাদেশকে দখল করবেন, বাংলাদেশকে নিয়ে নেবেন, বাংলাদেশকে প্রেশার ক্রিয়েট করবেন, শেখ হাসিনাকে বাংলাদেশে আনবেন, আবার তাদের দাসী, আবার তাদের দাস, আবার তাদের এজেন্টে বাংলাদেশে প্রতিস্থাপন করবেন। যদিও আমাদের যারা বাংলাদেশকে রক্ষা করবেন অন দ্য গ্রাউন্ড, তারা একে অপরের প্রতি মাংস খাচ্ছেন। তারা আজকে দেখলাম রাশেদ প্রধানের বাড়িতে ইট মানে পাথর নিক্ষেপ করা হচ্ছে, এদিকে আমাদের গণ অধিকারের পক্ষে রাশেদ মানে তীব্র মানে বাণী ছুড়েছে। আমি জানি না এরা কতটা অপাঙ্ক্ত পলিটিশিয়ান এবং কি ধরনের রাজনীতি এরা করতেছেন। রীতিমতো কি বলবো আমি আপনাকে, মানে দেশটা গৃহযুদ্ধের দিকে ভারত ছেড়ে দিবে কিনা, এটাই আমি এখন মানে আমার দেখার বিষয় যা চলছে এই মুহূর্তে। সো এটা নিয়ে আলোচনা করবো, তবে বলে রাখি আমি আপনাকে, এটার একটা রেজলিউশন বা যুদ্ধবন্ধের প্রস্তুতি ইরান টিকে গেল, এবং ইরান এই টিকে যাওয়াতে মানে বলা হচ্ছে সব জায়গা থেকে ইরান গেট অ্যাওয়ে উইথ এভরিথিং দে ওয়ান্টেড ফর। যা যা চেয়েছিল তারা সব তারা নিয়ে গেছে, অর্থাৎ জয়কার হচ্ছে ইরানের, এটা বলা হচ্ছে ওই ক্ষেত্রে। কিন্তু ডিস্ট্রাকশনের শিকার তো তারা ডেফিনেটলি হয়েছে, আর এটা আমরা সবাই জানি। সো এখন পর্যন্ত মোটামুটি আলোচনা স্থির, বা চূড়ান্ত ফলাফল বা ঘোষণা আসতে আসতে হয়তো আরো 2-1 দিন, মেমোরিয়াল ডে উইকেন্ডের পরে আমরা এটা পেতে পারি। ফর এক্সাম্পল মানডে তো মেমোরিয়াল ডে, আপনার টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে এগুলোতে আমরা পেতে পারি। দিস উইক, বাই দ্য এন্ড অফ দিস উইক, আই থিঙ্ক উই শুড হ্যাভ an announcement from the US government, particularly President Trump. So এটা গেলো একটা। সো কাতার এখানে ইনভলভ আছে, দে আর ট্রাইং দ্য বেস্ট। সো যদি এভাবে ইরানিয়ান সরকার তারা টিকে যায়, তাহলে নতুন পাওয়ার মানে ওয়েস্ট এশিয়াতে মানে আবির্ভাব ঘটলো সরাসরি, তার নাম হচ্ছে ইরান। দ্যাট ইজ দ্য বটম লাইন। এটা এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এটা আপনি মানে এটা নির্দ্বিধায় আপনি বলতে পারবেন যে এটা হয়েছে। এটা হিতে বিপরীত হয়ে গেল কিনা, আমরা এই যুদ্ধ শুরু করে ফলাফল যা আনার কথা ছিল, যদিও মানে আপনার ইসরায়েলি গভর্নমেন্ট তারা চাচ্ছে না, তারা চান ডেসপারেটলি টু রিস্টার্ট দ্য ওয়ার, টু মোর ডিস্ট্রাকশন ইন ইরান। তারা চাচ্ছেন যে কোনোভাবে ইরানিয়ান রেজিমকে কিছু করা যায় কিনা। নাও তো ভারতের এখানে মূল সাবজেক্ট হলো, এবং এদিকে আমাদের অভিনেত্রী, তথাকথিত অভিনেত্রী, ভারতীয় দাসী যারা আছেন, মানে কালচারাল ফেসিস যে নামদারি যারা আছেন, এর মধ্যে একজন অভিনেত্রী থানিন। এই থানিন করেছে কি, বলছে যে এই যে শিশু রামিসার মানে দর্শনের ঘটনাকে কেন্দ্র করে বা রেফারেন্স টেনে সে বলছে যে দেশে মানে সাউ মাউ সিরে ফেলবো, মনে আছে মানে বলছিল আপনার মানে হাদি, সেই ব্যক্তিকে জাতীয় বীর ঘোষণা করা হয়, সে দেশে দর্শন হবে না তো কি হবে? প্রশ্ন হলো, দর্শন কি এই সরকারের আমলই হচ্ছে? আমি যদি স্ট্যাটিস্টিক্স দেখি, গত সরকারের আমলে তো কোনো তথ্য বের করতে পারে নাই। ঘটনা দামাচাপা দেওয়া ছিল অন্যতম, অর্থাৎ সরকার না চাইলে তথ্য প্রকাশ করবে না, কারণ বাপের ক্ষমতা ছিল না গত সরকারের সময়, রাইট? এর মধ্যে বিভৎস ঘটনা, আমরা সুবর্ণচরের এই যে ভোট দেওয়ার কারণে যে মানে একজন মহিলাকে যে গণদর্শনের শিকার যুবলীগ নেতার দ্বারা, এগুলো তো আমরা সবই জানি, রাইট? এটা তো একটা না, অনেকগুলা ঘটনা আছে। তো সে বলছেন ঘুরে ফিরে তারা হাদিকে কেন টার্গেট? কারণ হাদি বাংলাদেশকে মানে রক্ষার জন্য অন দ্য গ্রাউন্ড একজন বীরের মানে জন্ম হয়েছিল। গত 54 বছরে একজন হাদির মতো মানে আসে নাই বাংলাদেশে। আমি যদি বলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অসংখ্য মানে মারাত্মক দেশপ্রেমিক টাইপের সৎ মানুষের বাইরে আমি ওনাদেরকে বাদ দিয়ে আমি তরুণ প্রজন্মের ভিতরে
আমরা এই কথাগুলাই হাদি যেগুলো বলেছে আমরা তো এগুলাই কথাগুলো বলতেছি আজকে 10 বছর ধরে, বাট অন দ্য গ্রাউন্ড হাদি যে ক্রেজ সৃষ্টি করেছিল, ক্রেজ সৃষ্টি করেছিল, লেডিস এন্ড জেন্টলম্যান, সো এটা আপনারা সবাই জানেন, এবং যে কথাগুলো সে বলে গেছে 54 বছরে, এই কথাগুলা এইভাবে অন দ্য গ্রাউন্ড ফ্রম দ্য গ্রাউন্ড রিপিট হয় নাই বা কেউ উচ্চারণ করে নাই। এই একটা কথা আপনি যে এই যে বলেছে হাদি যে প্রয়োজনে একবেলা ভাত খান তারপর অস্ত্র মানান, কেন বলেছে এই কথাগুলো? কেন বলেছে এই কথাগুলো? আমরা বলছি না, ভারতকে নিয়ে আমরা প্রতিদিন বলি, কেন বলি আপনারা জানেন। আজকে দেখেন কি করেছে। আচ্ছা, তালিনের সেই তথাকথিত মানে দাসী ভারতীয় এজেন্ট, মনে রাখবেন হাদিকে নিয়ে যারা মানে কটাক্ষ করে বা হাদিকে নিয়ে অপ্রাসঙ্গিকভাবে হাদিকে নিয়ে আসে, এরা ভারতীয় এজেন্ট, ভারতীয় দালাল। আপনারা জানেন তো 54 বছরে যতটা বাংলাদেশের রাজনীতিতে দেশপ্রেমিক আমরা তৈরি করেছি, তার চেয়ে অনেক গুণ বেশি আমরা ভারতীয় দালাল তৈরি করেছি। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এজন্যই আমাদের দেশের অস্তিত্ব এখন পর্যন্ত স্টেবল না। যদিও আমরা গভর্নমেন্ট আছে, আমাদের যে কোনো সময় বিপর্যস্তকর পরিস্থিতিতে পড়তে পারে, যদি না যারা অন দ্য গ্রাউন্ড ইন দ্য পলিটিক্স আছেন তারা যদি নিজেদের ভিতরে ইউনিটি না রাখেন ন্যাশনাল মানে ইন্টারেস্টে, এটা একটা বিপজ্জনক হবে। এদিকে শেখ হাসিনা প্রিপারেশন নিচ্ছে, এবং কেউ যদি মনে করেন ভারত শেখ হাসিনাকে আনবে না, বাদ দিয়ে দিছে, আপনার মতো বুকা। আপনি যদি রাজনীতি করেন আর মনে করেন আপনি রাজনীতি বুঝেন, এই কথা যদি আপনি বলেন, আপনাকে আমি মনে করি মানে মানে আপনার থুতরিক্ষেপ করা উচিত বলে আমি মনে করি। কারণ দে আর প্রিপেয়ারিং মানে ভারতের এই যে আগ্রাসন, ভারতের যে এই যে তারা দেশটাই মেনে নিতে পারে না বাংলাদেশকে, তারা মনে করে যে এটা মিস্টেক হয়েছে বাংলাদেশকে ছেড়ে দেওয়া, তার প্রতিফলন আপনি দেখেন। আজকে একজন বিজেপি সদস্য তর্কে জড়িয়েছেন সীমান্তে আপনার এই একজন মানে বিএসএফ সদস্যদের ভিতরে, যদিও বিজেপি নামটা বিজিবি বলতে চাই না, বাংলাদেশ রাইফেলস বা বিডিআর সদস্য, আপনারা সবাই বিডিআরই বলবেন, বিডিআর। আপনি দেখেন এই বিএসএফ সদস্য সম্ভবত লাইক আইসে মোস্ট লাইকলি, আমি কনফার্ম হতে পারি না যে কে বলেছে, বাট দেখা যাচ্ছে যে বিএসএফ সদস্য এখানে সে বলতেছে আমাদের সবচেয়ে বড় ভুল হলো বাংলাদেশকে আমরা দখলে না নেওয়া। দেখেন এই কথাগুলা বাংলাদেশের সীমান্তে বাংলাদেশিরা বলছে। এখন আপনি বুঝেন গুজরাটে বা আপনার মানে আরো যে যত মানে রাজ্য আছে যেগুলো প্রচন্ড, উত্তরপ্রদেশ প্রচন্ড উগ্র হিন্দুত্ববাদের মানে স্টেট যেগুলা, সেগুলাতে কি ধরনের কথাবার্তা তারা বলে থাকে, এটা ভাবেন, একটা বার ভাবেন। এটার কারণ কি জানেন? ভারতে যারা মুসলিমরা যারা আছেন এরা কখনোই ইতিহাস মানে এটা ইন্ট্রোডিউস করার নাই বর্তমান জেনজিজে। এদিকে ককরোচ জনতা পার্টির উত্থান ঘটেছে মানে মোদির, আপনার নরেন্দ্র মোদির চোখের সামনে, তার ফেসের সামনে করতেছে। এট দ্য সেম টাইম বলে রাখি, বাংলাদেশ বিগত এক সপ্তাহ সারা পৃথিবীতে ভাইরাল ছিল, এমন ঘটনা বা মিডিয়া কাভারেজ করেছে বাংলাদেশের ঘটনাগুলা এইভাবে, মানে এটা বলতে গেলে নেগেটিভ ঘটনা না, এটা এক ধরনের পজিটিভ বলতে পারেন আপনি, বা ওই ধরনের বলতে পারেন যে একটা ঘটনা, এটা একটা মানে হিলারিয়াস জিনিস। সারা পৃথিবীতে এমন ভাইরাল আমি দেখি নাই ঘটেছে। সেটা কি? সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প সদৃশ্য বা সিমিলার যে গরুটা মানে মহিষ আছে, মহিষের খবর নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে, নিউ ইয়র্ক পোস্ট থেকে শুরু করে, ইউএসএ টুডে থেকে শুরু করে এমন কোনো চ্যানেল নাই যেখানে এই খবরটা আমি দেখি নাই। অনেস্টলি স্পিকিং আমি রেখেছি, ভারতেতে আসেই, সব জায়গাতে আছে, তুরস্কতে আছে, আপনার কুর্দিশ ভাষায় দেখলাম বিশাল বড় করে গরুর ছবি দিচ্ছে, এবং সবাই বলতেছেন এটা দেখতে প্রেসিডেন্ট ট্রাম্পের মতো লাগে, এগুলো তারা বলতেছেন। আচ্ছা, যদিও এটা হিলারিয়াস ব্যাপার। সো এটা হচ্ছে মানে সবচেয়ে বেশি মানে সব জায়গাতেই হাস্যরসের সৃষ্টি হয়েছে এগুলো নিয়ে। যদিও এই মহিষটা আসলে জবাই করা উচিত হয় নাই বা উচিত হবে না, এটা রেখে দেওয়া উচিত ছিল, এটা একটা সুভিনির হিসেবে কেউ কিনে এটা করতে পারতেন, রেখে দিতে পারতেন। এটা কিন্তু মানে সোশ্যাল মিডিয়া বা সেন্সেশন ছিল, দের ইজ এ ভেরি সেন্সেশনাল আপনার নিউজ। এখন আপনি দেখেন কি বলছে এই বিএসএফ এর সদস্য, আপনি দেখেন দুর্ভাগ্য আমাদের, আমরা বারবার বলি যে পৃথিবীতে বাংলাদেশের কোনো শত্রু নাই, একটা শত্রু নাই বাংলাদেশের। আমরা এমন একটা পর্যায়ে আছি, কারণ আমরা তো কাউকে ডিস্টার্ব করি না। একটা দেশ যেটা বন্ধুত্বের দোহাই দিয়ে সবচেয়ে বড় শত্রু, এবং বাংলাদেশে গৃহযুদ্ধ সৃষ্টি করার যথেষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বলে আমি অন্তত মনে করি। কারণ শেখ হাসিনাকে তারা পুশব্যাক করবেই। আপনি কল্পনা করেন একজন ব্যক্তি, একজন মহিলা, একজন রাজনীতিবিদ যে $235 বিলিয়ন পাচারের সাথে জড়িত, মানে তার সরকার, যে বাংলাদেশের রাজনৈতিক প্রত্যেকটা সামাজিক মানে মানে পাবলিক ইনস্টিটিউশন বা মানে 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 রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে ভারতের প্রেসক্রিপশনে, যে খুন গুমকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, রাইট? কত মানুষ এখনো নিখোঁজ, যে এই জুলাই অভ্যুত্থানে প্রায় 2400 থেকে 2500 মানুষকে হত্যা করেছে
হাজার হাজার মানুষকে সে পঙ্গু করে গেছে, যে বাংলাদেশের অর্থনীতিটাকে ধ্বংস করে গেছে, শিক্ষাকে ধ্বংস করে গেছে, সংস্কৃতিটাকে ধ্বংস করে গেছে। বাংলাদেশের 17টা বছর ছিল, বাংলাদেশের জন্য একটা লাঠিও বানায় নাই, বাংলাদেশের ডিফেন্সের জন্য একটা দেশকে খরচ রাজ্যে পরিণত করেছিল সেই মহিলাকে আবার বাংলাদেশে ফেরত আনার জন্য। কিন্তু আমরা সরকারের কাছ থেকে রেটরিক শুনতেছি না। You got to talk. When they say something, you have to talk back. Because if you do not do that, মনে রাখবেন ভারতীয়রা যতই আপনি বলেন না কেন, এরা শক্তের ভক্ত নরমের জম। এবং আমি বারবার বলি, আমি জেনে শুনে বলছি, ইন্টারন্যাশনাল পলিটিক্স আমি অ্যানালাইজ করি, I research international affairs every single day. That's what I watch, that's what I read. So I know better than many people. Here's the stuff, ladies and gentlemen. So তারা এটা বলছে, তারা ফেরত আনছে। তাই এখন যে মূল যে প্রশ্নটা হলো যে আপনার শেখ হাসিনাকে তারা ঢুকানোর চেষ্টাই করবে। কেন করবে? কারণ শেখ হাসিনাবিহীন তারা মনে করে বাংলাদেশে তাদের কোনো এজেন্ট নাই, আর এজেন্ট ছাড়া তারা চলতে পারবে না। নাও ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখাই। বিএসএফ এর সদস্য হাউ ডে ইউ এই কথাটা বলতে পারে সে, যে আপনার যে আমরা বাংলাদেশকে না নেওয়াটাই এটাই আমাদের পরিকল্পনা, আমরা ভুল হয়েছে, মানে একটা দেশকে তারা নিয়ে যাওয়া। কি দেখ শুনুন আপনার বক্তব্যটা। করার একটা পরিকল্পনা, একটা ঝগড়া করার একটা পরিকল্পনা আপনাদের, তাহলে আপনার দেশটাই আমাদের পরিকল্পনা ছিল। দেখেন পরিকল্পনা নিলেন না কেন এটা বলেন না? দেখেন হ্যাঁ পরিকল্পনা ছিল কেন? দেখছেন একটা ঝগড়া করার একটা পরিকল্পনা আপনাদের, তাহলে আপনার দেশটাই আমাদের পরিকল্পনা ছিল। যে পরিকল্পনা নিলেন না কেন এটা বলেন। দেশটাই আমাদের পরিকল্পনা ছিল, বিএসএফ সদস্য বলতেছে। এই সদস্য বাংলাদেশ এগুলা প্রতিভা জানানো দরকার। এগুলা আমাদের বিশ্বাস করেন, আমি আবার বলছি, বাংলাদেশে একটা গৃহযুদ্ধ সৃষ্টির পায়তারা ভারত করতেছে বর্তমানে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে ফেরত আনার জন্য। আমি জানি না সরকার কী ধরনের প্রিপারেশন নিচ্ছে, এখনো চুপ্পু রাষ্ট্রপতি, এখনো বিভিন্ন মানুষ এখনো জায়গাতে আছে। আপনারা বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনারা সফল হন ব্যর্থ হন, কিন্তু আমরা মনে করি আমাদের দেশ আমরা পেয়েছি। আপনাদের সমালোচনা কেউ করুক সেটা ঠিক আছে, কিন্তু আপনারা আছেন, আমরা মনে করি আমরা এখন বাংলাদেশিরা বাংলাদেশের দেশটাকে ফেরত পেয়েছে। যদি কোনো কারণে আবার এই দেশ এই দাসী এবং দাসদের কাছে যায়, এটা কিন্তু আপনারা জাতি কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না। এটা আমরা দায়িত্বহীন ভাষায় বলে দিতে চাই। আর শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি করবে, এত মানুষকে গণহত্যা করে। আমি আওয়ামী লীগের ব্যাপারে অন্য লেভেলে আছে, এটা আলোচনা আমি বারবার বলি, এটা আলাদা বিষয়। কিন্তু এই মহিলা একটা পয়জনাস অ্যাংরি বার্ড, ভিনডিকটিভ অ্যানিম্যাল, যে খুন গুমের অর্ডার দিত সরাসরি জিয়াউল হাসানকে। এবং এই জিয়াউল হাসানদের বিচার অতি তাড়াতাড়ি দ্রুত করে এদেরকে ফাঁসির কাজটা নেওয়া মানে দরকার, অনতি বিলম্বে। এদেরকে কার জন্য রেখেছেন? এরা কোনো কারণে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, এরা তো বের হয়ে যাবে সবাই। এটা রীতিমতো খেলা চলছে বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎকে নিয়ে। গাইজ, আমি আপনাদেরকে আবারও বলছি, এই যে আমার দুঃখ লাগে, এই যে আওয়ামী লীগের কিছু মানুষ আছে, তারা মানে হাই রে, দেশের কোনো প্রোগ্রেসিভ কোনো পলিসি নাই, খালি আছে তারা সারাদিন খালি আওয়ামী লীগ চায়, এই চায়। আপনি চাইবেন কি? দেশের তো উন্নতি হচ্ছে না। এই মহিলা মানে একটা লাঠি বানায় নাই আমাদের জন্য 17 বছরে। দেখেন আপনি, আজকে ভারত হুমকি দেয়। আজকে আমি ইরানের উদাহরণ টেনে আনি। এই যে ইরান, তারা যে একা পৃথিবীর সাথে যুদ্ধ করলো, আমেরিকার সাথে যুদ্ধ করা মানে পৃথিবীর সাথে যুদ্ধ করা। তারা, আমি বলছি না যে আই এম দ্য সাপোর্টার অফ দ্য ইরানিয়ান রেজিম, বিকজ দে আর ব্রুটাল টু, বাট অ্যাটলিস্ট তারা দে ডিফেন্ডেড দেমসেলভস। তারা বানিয়ে রেখেছে লাঠি। আমাদের কি বানিয়েছি আমরা? ভারত যদি আক্রমণ করে, এবং করবেই ভারত আজ অথবা কাল বাংলাদেশকে, হিসাব মিলাবে। এবং তারা মনে করে, বিকজ এটা ভারতকে বলা দরকার দেড়তুন ভাষায়, বাধ্য করবেন না ইরান এবং পাকিস্তানকে আমাদের বর্ডারে নিয়ে আসতে, বাধ্য করবেন না। এগুলা বলতে হবে, কারণ মনে রাখবেন, এরা ভারতীয়রা প্রচন্ড ভীতু একটা জাতি। এদেরকে আমরা সারা পৃথিবীতে দেখি। আপনি এখনো ঝগড়া লাগেন রাস্তাতে, ভারতীয়রা 10 জনও যদি হয়, আপনি একা দাঁড়াতে পারেন ঠিক মতো, বুম দৌড় দিবে। কিন্তু বিহাইন্ড দ্য সিন দ্যাট ডেঞ্জারাস পিপল দ্যাট, মানে তারা আপনাকে খুন করে ফেলবে বিহাইন্ড দ্য সিন একদম। এদেরকে কখনো বিশ্বাস করা যাবে না। নট অল অফ দেম, বাই দ্য ওয়ে, নট অল অফ দেম, পার্টিকুলারলি উগ্রবাদী যারা আছে তাদের কথা বলছি আমি বিশেষ করে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, এই দেখেন আপনি কি বলে যে আপনাদের দেশটা নেওয়ার পরিকল্পনা ছিল, পরিকল্পনা বাস্তবায়ন হয় নাই। শেখ হাসিনাকে দিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে নাই। এই যে শেখ হাসিনা আবার আসবে, এসে তো একটা গন্ডগোল, দেশে আবার খুন খারাপি। এবং এই যে যদি আসে দেশে, আপনি কি মনে করেন চরমুনাইয়ের কোনো কিছু হবে? আপনি কি মনে করেন আব্বাসের কোনো কিছু হবে? আপনি কি মনে করেন মহিবুল্লাহদের কোনো কিছু হবে? না। আর শেখ হাসিনা যদি আগামীকাল ক্ষমতা আছে, ঠিক বিকালেই দেখবেন মানে চরমুনাই দেখা করতে শেখ হাসিনার সাথে আব্বাসই দেখা করবে, মহিবুল্লাহরা যাবে। মরবে কারা? বিপদে কারা? এই দেশকে যারা সত্যিকার অর্থে ভালোবাসে, দেশপ্রেমিক যারা আছে। কোনো দালালদের কোনো কিছু হবে না, দালালরা সবসময় এভাবে যায়। এটা সবচেয়ে বাস্তবতা, রাইট? সো আমি এটা বলবো সবাইকে যে গাইজ,
বি কেয়ারফুল এবং দেশটাকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ থাকুন, বিকজ শেখ হাসিনা এই দেশকে দুজকে পরিণত না করে সে কখনোই মানে সে শান্ত হবে না। সে এতটাই পয়জনাস একজন মহিলা, এতটা মারাত্মক ভিন্ডিক্টিভ। আমি কোনো মহিলা এতটা অ্যাংরি এবং এতটা ভিন্ডিক্টিভ প্রতিশোধ পরায়ণ হতে পারে তাকে না দেখলে আপনি বুঝছেন এ সিরিয়াস অ্যান্ড সলিড সাইকোপ্যাথ দিস ইন্ডিভিজুয়াল। এবং সে আবারও নাকি আসবে, বাংলাদেশ নাকি আবার হাসবে। এই যে এদের ইডিয়েট যেগুলো আছে, আপনি তাদের স্লোগানগুলো দেখেন না, মানে কিভাবে বাংলাদেশ, অথচ জানেও না সে, মানে এই মূর্খদের অবস্থা। আমি সরি টু সে দ্যাট। এবং আমি মাঝে মাঝে ভাবি যে আমরা যারা, আমি যে বৃহত্তর সিলেটের মানুষ আছি, যদি কেন্দ্রীয় সরকার বা বাংলাদেশের গভর্নমেন্ট আপনারা যদি সমস্যার সমাধান না করতে পারেন, আমাদের সিলেট নিয়ে আমরা অন্য পরিকল্পনা হতে যেতে পারি। আমরা এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাতে থাকতে চাচ্ছি না। আমরা সরি টু সে দ্যাট। বারবার আমরা বলছি আপনাদেরকে, যদি এগুলা করেন আর মনে করেন বাংলাদেশ সিলেট যদি, আমি সরি এটা বলতে চাই না আমরা, কিন্তু যেভাবে চলছে যদি এটা কন্টিনিউ করেন, মনে রাখবেন আমাদের সিলেটও জেনজির উত্থান করতে পারে। দ্যাটস ফর শিওর। এটা আম সরি, কারণ আমরা দেখতেছি বর্তমানে যা হচ্ছে, আমরা কোনো ভারতীয় সিলেটিরা, বৃহত্তর সিলেটের মানুষ, আমরা কোনো ভারতীয় দাসত্ব মেনে নেব না। দ্যাটস দ্য বটম লাইন। আমরা এগুলো চাই না। আমরা আত্মসম্মান মর্যাদা নিয়ে বাঁচতে চাই এবং আমরা এভাবেই আমরা মেনটেন করি সব কিছু। সো এটা আপনারা করতে পারবেন, কিন্তু আমরা না, আমরা এগুলোতে যাবো না, বুঝছেন? আপনি বরিশালের মানুষ হলে হয়তো বা আপনাদের এটা সমস্যা নাই, কিন্তু আমরা সরি টু সে দ্যাট, আমি বরিশালের সবার কথা বলছি, আমি একটা উদাহরণ দিচ্ছি গেলে শুধুমাত্র, কিন্তু আমরা এগুলো চাই না ভাই। আমরা চাই আত্মমর্যাদা নিয়ে দেশের মানে চলুক। একজন মহিলা আপনি দেখেন, উনি 17 বছর ক্ষমতায় ছিলেন একটানা। কি বলছেন ভাই? ডক্টর ইউনুস স্যার হ্যাজ সোল্ড দ্য কান্ট্রি টু আমেরিকা বাই প্রমোটিং the language and BNP, the League and BNP. Well, he didn't sell the country to America, definitely not. But he made so many mistakes. I mean, while he was in the power, so many mistakes. There are some good stuff. I mean, definitely surfaced during his tenure. But he put us in this situation. ওনারা পুলিশকে রিফর্মস করেন না, সাথে সাথে ওনারা অ্যাডমিনিস্ট্রেশনকে রিফর্ম করেন নাই। ওনারা আপনার এনজিও কর্মীদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা আপনারা করে গেছেন, যে একটা ট্রেমেন্ডাস অপরচুনিটি আমাদের সামনে ছিল দেশটাকে গড়ে দেওয়ার, সেটা ডক্টর ইউনূস স্যার নষ্ট করেছেন। আপনি অনেক ভালো কাজ করেছেন। আপনি আপনার এনজিও কর্মীদেরকে না নিতেন সরকারে, রাজনীতিবিদদের দেখে ভালো, সৎ, লিবারেল এদেরকে নিতেন, আপনারা দেশটা এভাবে যেত না। 6 মাসের ভিতরে যে পাওয়ার ছিল আপনাদের, মানুষের যে সমর্থন ছিল, সব তছনছ করে দিতে পারতেন, কিন্তু আপনারা করতে পারেন নাই। এমন বাজে লোকদেরকে আপনি নিয়েছিলেন আপনি বাট আপনার সেই সময় আপনার হাল ধরাটা বাংলাদেশকে বাঁচিয়েছে ডেফিনেটলি। কিন্তু আপনি এই যে আপনি স্বাস্থ্য উপদেষ্টা ছিল, এই মহিলা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন পদে থাকার যোগ্যতা রাখে? বাংলাতে অনার্স মাস্টার্স করা কেন নিয়েছিলেন আপনি? এই জবাবটা কি দিতে হবে না? এই যে আসিফ মাহমুদ বড় বড় বক্তব্য দেয়, সে কি করেছিল তখন? সে এখন দেশপ্রেমিক, তখনকার সময় প্রতিবাদ করলো না? কেন করলো না? কেন কিছু লিস্ট দিল না তারা? নাহিদ যে ছিল, লিস্ট দিল না তারা? যারা এই যে ছিল, আর একটা সান্ডা, এই যে একটা মানে দুষ্কৃতিকারী সান্ডা মাহফুজ, সর্বনাশ করে ফেলছে। কত শত কোটি টাকা তো মেরেছে, মেরে গিয়ে দেখেন ঠান্ডা হয়ে বসে আছে, এখন কোনো কথাবার্তা বলে না সে। তার পেট পড়া, অস্ট্রেলিয়াতে পাঠিয়েছে, শত শত কোটি টাকা মানে লুটপাট করেছে এই সান্ডা মাহফুজ। আসিফ মাহমুদের বিরুদ্ধে অনেক অভিযোগ, আমি সত্য মিথ্যা জানি না, তবে লুক লাইক হি ডিড সামথিং প্রিটি সিলি অ্যান্ড সামথিং রং। এটা আমি তার চেহারা দেখে বুঝতে পারি, এটা আমার কোনো প্রমাণ লাগে না। আমি কাউকে চুর, ভালো, খারাপ বলতে আমার কোনো প্রমাণ লাগে না। আমি রাজনীতিবিদদের আচার আচরণ, চরিত্র, তার কথাবার্তা, স্টাইল আমি ফলো করে আমি বলতে পারি সে দুর্নীতিগ্রস্ত কিনা, অনেস্ট কিনা, বা সত্যিকার অর্থে দেশপ্রেমিক কিনা। আনডাউটেবলি বিশ্বাস করেন, আমি যদি কমেন্ট স্টেটমেন্ট দেই, অ্যাসেসমেন্ট দেই ইন্ডিভিজুয়ালি, আপনি কল্পনা করতে পারবেন না যে আমি কতটুকু মানে একুরেট, যাদের সাথে আমার দেখা হয় নাই কখনো। এখন বলবেন যে আসিফ মাহমুদ দুর্নীতি করেছে কিনা, আমি তার চেহারা দেখে মনে করি হি ডিড। সরি টু সে দ্যাট, হি ডিড, ডেফিনেটলি ডিড। সে করেছে ডেফিনেটলি, এটা আমার আর সান্ডা তো করেছেই। সান্ডা মাহফুজ এটা একটা মানুষের জাত ছিল না। সে তাকে যখন আমি উপদেশটা দেখেছি, আমি অবস্থায় কেন বাক, তার চুল দেখালে আমার কাছে মনে হচ্ছে একটা পাগলকে ধরে নিয়ে আসছেন ডক্টর ইউনূস। এই উপদেশটা ছিল। তারা কি করেছে আগে, যে তারা এখন যে বিএনপির পিছনে তারা লাগছে, তারা আগে জবাব দিক, তারা কি কি কাজ করেছে, তাদের সফলতা কি উপদেষ্টা হিসাবে। এগুলো জবাব না দিয়ে আপনি বিএনপির কাছ থেকে জবাব কেন চাইবেন? আপনি চান বিএনপি তো তারা যেভাবে ট্র্যাডিশনাল পলিটিক্সের দ্বারক বাহক, তারা তো এগুলো করবেই, কিন্তু আপনারা কি করেছিলেন এগুলোর উত্তর দেন। আপনি যে মুন্নুরা বেগম স্বাস্থ্য 15 মাসে আমূল পরিবর্তন করে দিতে পারতেন স্বাস্থ্য ব্যবস্থাকে, সারা পৃথিবীর জন্য দৃষ্টান্ত। কি করেছে এই মহিলা? এই মহিলা এগুলোর কি জবাব দেওয়া লাগবে না? খালি কি আমি আবারও বলছি, এই মানে ডক্টর ইউনূসের সবচেয়ে বড় সফলতা কোনটা? সবচেয়ে বড় সফলতা হচ্ছে ভারত সারা বাংলাদেশ চলতে পারে, সেটা দেখিয়ে দিয়ে গেছে। যে দালালরা মনে করতো পেঁয়াজ ছাড়া চলবে না, আলু ছাড়া চলবে না, আমাদের মশলা ছাড়া বাংলাদেশ চলতে পারবে না। বাংলাদেশ ভারতের সাথে সম্পূর্ণ ডিসকানেক্ট হওয়ার পরেও বাংলাদেশ চলতে পারবে, সেটা বাংলাদেশ দেখিয়েছে। এটা আমরা বলেছি,
এটা আমরা বছর পর বলে আসছি। আমি বলছি আমাকে দায়িত্ব দেন, আমি আপনাদেরকে বাংলাদেশের চেয়েও ব্রাজিল থেকে এবং আমেরিকা থেকে গরু মাংস নিয়ে খাওয়াবো, দেখবেন তার চেয়ে আপনি কম খাচ্ছেন, কম কম টাকায় আপনি কিনবেন গরু মাংস। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছিলাম, আমরা দেন আপনি। এই যে প্রবাসী সেক্টরে আজকে এখন পর্যন্ত গোলমাল আমরা দেখতে পাচ্ছি, আমাদেরকে দায়িত্ব দেন। আমরা দেখবেন আমরা 3 মাসের ভিতরে আমূল পরিবর্তন করে দিব, কল্পনার বাইরে। ইচ্ছা থাকতে হবে, জানতে হবে আপনি কোথায় কি করবেন, কমিউনিকেশন স্কিল থাকতে হবে আপনাকে। ইউ হ্যাভ টু বি এবল টু কমিউনিকেট উইথ দ্য ওয়ার্ল্ড। You can't even talk. How you could do that? That's a very simple equation. So এটা আমি বলছি, লেডিস এন্ড জেন্টলম্যান, খারাপ ভাববেন। আচ্ছা এখন গেল এইটা, এখন আসি তারিনের মানে বক্তব্য। তারিন অভিনেত্রী, বিয়ে কয়টা করেছে আমি জানি না, তার স্বামী আছে কিনা সেটাও আমি জানি না। সে বলছে হাদির কারণে নাকি দর্শন হচ্ছে। এই তারিনের মুখে আওয়ামী লীগের সময় সিরিজ অফ দর্শনের ঘটনা, সেঞ্চুরি পূরণ করেছিল ছাত্রলীগ। এই বিচের মুখ থেকে কখনো কোনো শব্দ শুনেছেন? আপনি শুনেছেন কখনো? এদের মুখে শুনবেন না। এই দালালরা আবারও পায়তারা করছে এই দেশটাকে ভারতের কাছে। আমি দেখলাম অনেক টপ লেভেলের যারা সরকার পরিচালনায় যুক্ত, নো আইডিয়া হোয়াট ইজ গোয়িং অন। এখন গতকালকে পর্যন্ত আমি বলছি এই কথাগুলা। সো সরি, আমি বারবার এটা আপনাকে জানতে হবে কোথায় কি হচ্ছে। ইমোশনাল ডিসিশন নিয়ে দেশ নিয়ে এগিয়ে যেতে পারবেন না। পৃথিবীতে যত রাষ্ট্র আছে, মুসলিম বড় বড় রাষ্ট্র, আমরা কি তাদের চেয়ে আলাদা নাকি? আমাদের কি আছে ভাই? ইমোশনাল আবেগী কথাবার্তা ছাড়া আর কি আছে? আপনারা আবেগী কাজ করেছেন, সব প্রবাসীদেরকে এখন পাঠিয়ে দিচ্ছে মানে আরব আমিরাত থেকে। আগামীতে ভারতের সাথে যে মানে আপনার বাণিজ্য চুক্তি হয়েছে মানে আরব আমিরাতের, বাংলাদেশিদেরকে নেবে না তত সহজে তারা, নানান এক্সকিউজ দেখাবে। আর একটা ঘটনা যদি কেউ জড়িত থাকে, কখনো তারা পায় ইরানের সাথে মানে যুক্ত আছে, এই সর্বনাশ করে ফেলবে তারা। কারণ মানে আরব আমিরাত ইরানকে নিয়ে সাপোর্ট করেন, আপনি কল্পনা করেন ঘুমের মধ্যে, সেটাও যদি জানে তাহলে সে আপনি যেতে পারবেন না কখনো। দ্যাটস দ্য বটম লাইন, বিকজ এরা তো সাফারার বিভিন্নভাবে। আমি বলছি এটা অন্য হিসাব নিকাশ তাদের, যেগুলো থাকা উচিত ছিল না। তাও তো চীনের মধ্যস্থতায় মানে ইরানের সাথে সৌদি আরবের যে সম্পর্কটা মানে শীতল হয়েছিল, মানে হয়েছে। আর নাহলে তো মারাত্মক অবস্থা ছিল আগে সৌদি আরবের সাথে। সৌদি আরব ছিল নাম্বার 1 শত্রু মানে রাষ্ট্র ইরানের জন্য, বা মানে ইরান ছিল সৌদি আরবের জন্য। সেগুলা হয়েছে, এটা একটা মানে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বা ভালো একটা পজিশনে গেছে এই মুহূর্তে। এটা থাকবেই এবং এটা যাবে না, এটা যাবে না কখনো। সো লেডিস এন্ড জেন্টলম্যান, মাই বক্তব্য হলো যে আপনি যাই করেন, ভারতকে ট্যাকল করার পদ্ধতি আপনি বাইর করতে হবে। যদি এখানে ব্যর্থ হন, এ দেশ আপনি টিকাতে পারবেন না। আমি বাংলাদেশকে নিয়ে খুবই শঙ্কিত, ভেরি কনসার্ন। ডু ইউ নো ওয়াই? বঙ্গুর অভ্যন্তরীণ রাজনীতি আমাদেরকে বিপদে ফেলতে পারে, এটা আমি আজকে বলে গেলাম। লিখে রাখবেন, মনে করিয়ে দিবেন কখন কোথায় বলেছিলাম, এগুলো আমি অনুরোধ করে গেলাম আপনাদেরকে। আমি এই লাইভের মানে 29 মিনিটে আমার এই বক্তব্যটা আমি আপনাদেরকে দিলাম, লেডিস এন্ড জেন্টলম্যান। সো বঙ্গুর রাজনীতি আমাদেরকে বিপদে ফেলতে পারে। ইন্টারনাল বা ডোমেস্টিক পলিটিক্স, যেটা এই যে মানে অবিশ্বাসের রাজনীতি একে অপরের প্রতি, আওয়ামী লীগের এবং ভারতের আধিপত্য যে কোনো সময় অন্যদিকে মন নিতে পারে। যদি আমরা সলিড থাকি ইন্টারনাল পলিটিক্সে, যারা আছে সমালোচনা থাকবে, প্রতিবাদ থাকবে, ওই জায়গায় যদি আমরা সঠিক থাকি এবং সরকার মানে কেয়ারফুল থাকে, তাহলে এই কাজটা হবে না। এবার যদি কখনো ফিরতে পারে শেখ হাসিনা, দ্যাট বি ব্লাড বাথ অন দ্য স্ট্রিট অফ বাংলাদেশ। ট্রাস্ট মি, সে আসছে না কোনো পরিবর্তনের জন্য। পরিবর্তন যারা করবে তারা 5 বছরের মধ্যে এনাফ। আমি যদি 5 বছর ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পাই, আপনারা আমি 6 বছর আমার লাগে না। যদি আমি ক্ষমতা না চাই, শুধু পরিবর্তন করতে চাই, মানে সুশাসন দিতে চাই, আমার 6 বছর লাগে না তো। 5 years more than enough. Why I say that? Let me tell you why I say that. এই যে এখন একটা ব্রিজ করতে 8 বছর লাগতো, 10 বছর লাগতো আগে। এখন চীনের যে কোম্পানি বা যে টেকনোলজি বের হয়েছে, আপনি সময় নির্ধারণ করে দিবেন 17 মাসে এই বিশাল প্রজেক্ট, $1 billion প্রজেক্ট তারা কমপ্লিট করে দিবে। টেকনোলজিয়া এই যে দেখেন না আপনারা, মিম তৈরি হয় সব জায়গাতে। আপনি ধরেন মানে আমি 1996-এ প্রথম আমি কম্পিউটারে হাত দিলাম, মানে 1996-এ আমি কম্পিউটারে হাত দিয়েছি প্রথমে। মানে কম্পিউটার বলতে কোনো কিছু আমার সামনে আমি হাত দিয়ে দেখেছি এবং আমি এটা প্রথম মানে শেখা শুরু করলাম। 2 লাইন হোক আর 3 লাইন হোক, বুঝেন আমি আপনি। আমার ছেলে ফারদিন এখন সে মানে এখন নয়, সে তো 4 বছর 5 বছর আগ থেকে সে তো মানে করে, এখন তো তার হোমওয়ার্ক সে কম্পিউটার করে। তো তার সাথে এই যে সময়ের গ্যাপ, মানে আমার ছেলে না, আপনাদের সবার ছেলে, ওই বাংলাদেশি যারা আছে তারাও, মানে এই যে সময়ের গ্যাপ, ইনভেনশন, এটাকে আপনাকে ধরতে হবে আপনি মানে প্রজেক্ট কমপ্লিশন এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। আপনি বলতে পারবেন না, আমি মানে যখন আমি 9-এ পড়তাম তখন আমি ফার্স্ট কম্পিউটার দেখেছি, তুই এখন কম্পিউটার হাত দিস কেন? নাও, হি হ্যাজ টু ডু দ্যাট ফ্রম লেভেল 3, মানে গ্রেড 3 I'm talking about, right? Or 4, undoubtedly, but grade 2 actually, but grade 1 you can say, right? So এই যে পার্থক্যটা, এটা সম্ভব।
5 বছর এনাফ টাইম যদি আপনার রিসোর্স এবং ম্যান পাওয়ার থাকে, ইচ্ছা শক্তি মোর দেন না, আর কিছু লাগে না। আপনার ইচ্ছা যদি না থাকে আপনি 70 বছরও কোনো কিছু অর্জন করতে পারবে না। দ্যাট ইজ দ্য বটম লাইন। এবং আমি আবারও বলছি, ভারত বিষয়ে, ভারত নিয়ে আমি শঙ্কিত। দে হ্যাভ এ সিরিয়াস প্ল্যান রাইট নাও। আল্লাহ বাঁচিয়েছে, ইরান যুদ্ধের একটা অন্য লেভেলে গেছে রেজাল্ট। যদি এটা অন্য মানে উল্টা হয়তো, ভারত কিন্তু বাংলাদেশকে মানে ভালো একটা বিপদগ্রস্ত করে ফেলতো। ভারত ভেরি ভেরি অ্যাগ্রেসিভ, মারাত্মক ধরনের অ্যাগ্রেসিভ। প্রোটেক্ট করবেন। এই যে একজন বলেছেন আমরা অস্ত্র কিনে কি করব, তারা আমাদেরকে মাইরা দিব। ভালো জিনিস, মেরে দিবে কেন আমাদের? মানে তাহলে আমরা কি করব? আমরা কি ভারতের মানে 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 ভারতের পা শুয়ে সালাম করবো? মানে পা ধরে রাখবো? কেন ধরবো? পৃথিবীতে আর ছোট বড়দের রাষ্ট্র নাই। যদি হতো তাহলে ইউক্রেন এখন পর্যন্ত টিকে থাকে কিভাবে? ইরানের মতো রাষ্ট্র টিকে থাকে কিভাবে? মনে রাখবেন যে অন্যান্য দেশের উপস্থিতি যেগুলো আছে, এগুলো আমরা যদি শক্তিশালী না হই, ভারত আমাদেরকে ছাড়বে না। দে হ্যাভ এ সিরিয়াস ইন্টেনশন। তাদের কথা হলো আপনাকে দখল করতে হবে। যদি দখল করি না, তাহলে আমাদের এজেন্ট দ্বারা বাংলাদেশ পরিচালিত হবে। দে ডোন্ট বিলিভ ইন বাংলাদেশ, the existence of Bangladesh. They don't believe in our nation. This is why they are planned. Otherwise, why they are so desperate? আমরা তো তাদেরকে কোনো কিছু করি না। আমরা তো তাদেরকে পানি দিয়ে মারতেছি না। আমরা তো তাদেরকে মাদক দিয়ে মারতেছি না। কোনো কিছু নেই বাংলাদেশ থেকে। বরং $18 বিলিয়ন বাংলাদেশের রপ্তানি করে সেই দেশের সাথে এমন দুশ্মনী কেন হবে? Because they don't believe in the existence. Why they don't believe in it? If you want to see that, take a look at this video once more before I end the live. Take a look at this. একটা ঝগড়া করার একটা পরিকল্পনা আপনাদের, তাহলে আপনার দেশটাই আমাদের পরিকল্পনা ছিল। See? পরিকল্পনা নিলেন না কেন, এটা বলেন না? একটা জিনিস মনে রাখেন, এই যে ইরান ভুল করেছে। কোন জায়গায় ইরান ভুল করেছে? ইরান ভারতীয়দেরকে বিশ্বাস করেছে। এগুলো আপনারা করেছেন বলে আপনাদের অনেক তথ্য সারা পৃথিবীতে গেছে, ভারতীয়রা দেয়। যারা ভারতীয়রা ইরানে আছে, এরাই কাজ করে, এরা বিভিন্ন তথ্য পাচার করে আপনাদের। এটা বলে রাখলাম, মাথা রাখবেন এগুলা। নেভার ট্রাস্ট দেম। দ্য মোস্ট আনট্রাস্টেড নেশন রাইট নাও, দ্য গভর্নমেন্ট ইজ ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন দিস ওয়ার্ল্ড। Trust me. Even আপনি the genuine Jewish people যারা আছে, you can trust them. So to be honest, they are always with the humanity. You know what I mean? So, but not these people. They এবং এই যে ঘটনা ঘটেছে মনে আছে, এগুলো সবই তো তাদের। এটা হচ্ছে বিট্রায়াল। কিন্তু ইরানিয়ানরা মনে করে মানে এরা হচ্ছে বুকার। এরা ওই দিক দিয়ে ঠিক আছে, তারা অস্ত্র বানায় যায়, এটা ঠিক আছে। কিন্তু তাদের তো অনেক মানুষ মারা যায় রাস্তাঘাটে, সায়েন্টিস্টরা মেরে ফেলে, জানেও না কখন কি, এইভাবে আছে। আর না সারা মানে প্রথম দিনই কমিউনিটি যা আছে সব মেরে এদের আপনি জানেন কেন এক করে কে খবর। বাট এনিওয়ে, ইন্টেলিজেন্স সবচেয়ে বাজে ইন্টেলিজেন্স হচ্ছে আপনার ইরানিয়ান ইন্টেলিজেন্স। ট্রাস্ট মি। এটা কিন্তু আপনি মনে করবেন না যে টিকে গেছে মানে তারা সুপার পাওয়ার। নো, পৃথিবীতে সবচেয়ে ওয়ার্স ইন্টেলিজেন্সের ক্ষেত্রে ইরানিয়ানরা সবচেয়ে মানে খারাপ। ট্রাস্ট মি। এটা আমার বক্তব্য না, এটা র্যাঙ্কিং আছে পৃথিবীতে। আপনি দেখবেন পৃথিবীর যে র্যাঙ্কিং আছে, এই র্যাঙ্কিংয়ের ভিতরে আছে এদের। বাই দ্য ওয়ে, বলে রাখি তো, তারিনরা নিপাত যাক, বাংলাদেশ মুক্তি পাক। আর এই যে বললাম, এগুলো মাথা রাখবেন। আপনার সন্তান, আপনার অস্তিত্ব, এবং মনে রাখবেন যেভাবে পরিবর্তন হচ্ছে ইমিগ্রেশন পৃথিবীতে, আগামীতে আপনি কোনো দেশেও যেতে পারবেন না, বাংলাদেশে আপনাকে থাকতে হবে। সুতরাং মেক ইট হ্যাবিটেবল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। হ্যাবিটেবল মিনস বসবাসের উপযোগী করে তুলুন। ফাইট করুন, আপনার জন্য না হলে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। কেউ না কেউকে ফাইট করতে হবে এই দুর্বৃত্তায়ন এবং এই ভুল এবং ভ্রান্ত রাজনীতি এবং ব্রোকেন সিস্টেমের বিরুদ্ধে। তাহলে আপনার সন্তান অন্ততপক্ষে 2 বেলা খেয়ে হলেও শান্তিতে আত্মমর্যাদা নিয়ে আপনার মানে বেঁচে থাকতে পারবে বাংলাদেশে। আমি দেখি তো সেই প্রগ্রেস। ইফ নট, আর ইফ ইউ থিঙ্ক দ্যাট নাও আই এম নট গোয়িং টু টক, আই এম অ্যাফ্রেড অফ কামিং আউট অর স্পিকিং আউট এগেইনস্ট দেম, দেন ইয়োর generations to come will be sufferer, most sufferer, and very disastrously sufferer হবে। That's what it is, ladies and gentlemen. So ভালো থাকবেন, কথা হবে অন্য সময় ইনশাল্লাহ। আর আবারও বলি, যাওয়ার আগে এই মাত্র যারা যুক্ত হলেন, আপনাদেরকে আবারও দেখাই, ভারতের বিএসএফ বলছে চরম ভুল করেছে বাংলাদেশকে না নিয়ে। ঠিক আছে, লুক এট ইট। একটা ঝগড়া করার একটা পরিকল্পনা আপনাদের, তাহলে আপনার দেশটাই আমাদের পরিকল্পনা ছিল। যে পরিকল্পনা নিলেন না কেন, এটা বলেন না? এবং এখানে বলে রাখি, শাবাশ বিজেপি, শাবাশ বাংলাদেশ রাইফেলস। গাইজ, you got the guts, you're showing the guts right now. That's what we wanted from you. এই 17 বছর আপনাদেরকে বিড়াল বানিয়ে রেখেছিল ভারতীয় দাসী হাসিনা বা এদের পেতাত্তা আওয়ামী লীগরা। আপনারা এখন অন্ততপক্ষে এখন হলেও আপনারা বাংলাদেশী হিসাবে, দেশপ্রেমিক হিসাবে নিজেকে প্রমাণ করতে যাচ্ছেন। The entire nation is behind you. আবার বলছি, ভারতের কোনো ইনফ্লুয়েন্স নাই পৃথিবীতে। কোথাও তাদের কোনো ইনফ্লুয়েন্স নাই। শুধু ইনফ্লুয়েন্স কোথায়? বাংলাদেশে। ওয়াই? বিকজ বাংলাদেশে তারিনদের বসবাস, এই কারণে তাদের ইনফ্লুয়েন্স। আর না হলে তাদের কোনো ইনফ্লুয়েন্স পৃথিবীতে কোথাও নেই। Show me one single institution or one single country where India can influence. Show me. Not even Nepal, not Bhutan.
আফগানিস্তান, তালিবানরা, এগুলো তো একটা ফাউল একটা জাতি, তালিবানরা, আপনি তো জানেন এগুলা, রাইট? এগুলা সারা জীবন তারা ঝগড়াঝাটি করে, জন্মের আগ থেকেই তারা, আরে ভাই আমি তালিবানদের কোনো কাহিনী শুনে তো আমি আশ্চর্য হয়ে গেছি। একটা ছাগল মারছে মানে আমেরিকান সৈন্যরা, 5 জায়গা থেকে টাকা নিছে। ইভেন তাদের সন্তান মারা যাওয়ার পরে সন্তানকে নিয়ে চাঁদা আদায় করতো, আমার সন্তান মেরে ফেলছেন, এই কমান্ডারের গ্রুপ দিয়ে মানে একবার মানে ক্ষতিপূরণ, হেরা দেয় আর এক ক্ষতিপূরণ। এর আমেরিকাতে তারা তো লোর মাধ্যমে যতই তারা যুদ্ধ করুক না কেন, লোর বাইরে তো যেতে পারবে না, রাইট? এটা ব্যাপার স্যাপার আছে তো। এর মধ্যে ব্রিটিশরা কাজ করেছে। আমি এক মানে আমেরিকান সোলজার, আমি অনার্সলি স্পিকিং, কমান্ডার ছিলেন উনি আফগানিস্তানে। আমি তার বক্তব্য শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। এবং এই ভদ্রলোক মিথ্যা বলে নাই, সে বলছে এরা এগুলা করে। বাট এরা তো অনেকেই মানে মনে করে যে এই যুদ্ধগুলা ভুল হয়েছে, এখানে যাওয়া উচিত নয়। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট দিস ইজ দ্য নেশন। আমরা যদি এখনও যদি সময় আছে, যদি আমরা পরিকল্পনা হাতে না নেই এবং আমরা এটা বুঝতে না পারি, দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। বি ব্লেসড, সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।